নির্বাচন ঘিরে যেসব অমীমাংসিত বিষয় রয়েছে সেগুলো সুরাহা করতে যখন ঐকমত্য কমিশন ধারাবাহিকভাবে আলোচনা করছে, তখনও নির্বাচন আগে নাকি সংস্কার আগে, এই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও দূরত্ব রয়ে গেছে। নির্বাচন, সংস্কার এবং আগামীর অর্থনীতি, এই সব কিছু নিয়েই আমাদের সঙ্গে আজকে কথা বলবেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। আপনাকে স্বাগত জানাচ্ছি স্টার নিউজে। আপনাকে ধন্যবাদ। কেমন আছেন? ভালো, আল্লাহর রহমতে। আচ্ছা, আমরা শুরুতেই আপনার কাছে জানতে চাইব, নির্বাচন আগে নাকি সংস্কার আগে, এই প্রশ্ন আমরা বেশ কিছুদিন ধরেই শুনছি। আপনাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে তারা বলছে যে প্রয়োজনীয় যে সংস্কার দরকার তার জন্য বিএনপির আগ্রহ কম। কি বলবেন? বিএনপির আগ্রহ কম এই কথা বলা তো একদমই কারো পক্ষে ঠিক না। বিএনপি এখন থেকে 8 বছর আগে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া একটা সংস্কার প্রস্তাব দিয়েছিল, যেটাকে আমরা বলি ভিশন 2030। তার পরবর্তীকালে এখন থেকে প্রায় 3.5 বছর আগে আমাদের স্ট্যান্ডিং কমিটি অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে একটা সাব্যস্ত করছেন যে 27 দফা জাতির সামনে আমরা উপস্থাপন করছি। তারও পরবর্তীকালে আন্দোলন সংগ্রামে যারা আমাদের সাথে জড়িত ছিল, এই দলগুলোর সাথে কথাবার্তা বলে ঐকমত্যের ভিত্তিতে একটা 31 দফা রাষ্ট্রীয় সংস্কার বা রাষ্ট্রীয় কাঠামোর সংস্কারের একটা সংস্কার প্রস্তাব দিতে জাতির সামনে। অতএব কেউ যদি বলে যে বিএনপির সংস্কারের ব্যাপারে আগ্রহ কম, তাহলে ওনারা, আমি কোনো কারো পক্ষে বা বিপক্ষে কিছু বলতে যাব না, এটুকু বলবো যে ওনাদের তাহলে দেশে কি হচ্ছে না হচ্ছে এই ব্যাপারে অত সব কিছু জানা নাই, সেজন্য এই কথাটা বলতেছে। আমরা এই 31 দফা প্রতিটি ইউনিয়ন পর্যন্ত এই সংস্কার প্রস্তাব আমরা বিলি করছি। আপনারা যে 31 দফা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছেন, তবে অনেকে প্রশ্ন তুলছেন যে এই সংস্কারগুলো তো ঠিক নির্বাচনের পরে, সরকার গঠন করার পরের বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু নির্বাচনের আগেও যে সংস্কারগুলো প্রয়োজন সেই ব্যাপারে বিএনপির আন্তরিকতা কতটুকু? অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সংস্কার, সেটা কি বিএনপি কোনোদিন বাধা দিয়েছে কারণে? আমার তো জানা নেই। বিএনপি সংস্কার চায়, সংস্কার চলমান প্রক্রিয়া, বাট কিছু কিছু সংস্কার আছে যেগুলি জনগণের সম্মতি ছাড়া আপনি করতে পারবেন না। সেগুলি বিএনপি চাইলেও সংস্কার হবে না। যেমন সাংবিধানিক যদি আপনি পরিবর্তন করতে চান, জনগণের জন্য, জনগণের জন্য, এই জন্যই প্রথমে আপনার জনগণদের সম্মতি নিতে হবে যে আমরা এই কাজগুলো করতে চাই। জনগণ যদি ভোট দিয়ে আপনাকে নির্বাচিত করে সেই কাজগুলো আপনি করবেন, করার পরও অনেক বিষয়, সাংবিধানিক বিষয়ে আপনাকে গণভোট করতে হয়। এটা দুনিয়ার সব দেশে এরকম। সেজন্য আমরা মনে করি সংস্কার নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমরা নির্বাচন সংস্কার বলে নির্বাচন দিলেই হোক, সেটা জনগণ চায় না। আপনারা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন করেছেন, গণতন্ত্রের জন্য এবং ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করেছেন, মামলা শিকার হয়েছেন, জীবন দিতে হয়েছে, অনেকে গুম হয়েছেন। আমরা দেখলাম যে তারই ধারাবাহিকতায় কিংবা তারই প্রেক্ষাপটে জুলাইয়ে, গত বছর জুলাইয়ে একটি গণ আন্দোলন হলো, ওই সরকারের পতন হলো, শেখ হাসিনা পালিয়ে গেলেন। ছাত্র জনতার সঙ্গে, বিশেষ করে ছাত্রদের সঙ্গে আপনাদের একটা বিতর্ক তৈরি করার চেষ্টা করা হয়। তরুণ নাই, বিএনপিতে ছাত্র নাই। এখনও বিএনপি ছাত্ররা এবং তরুণরা যদি নামে, তাহলে কিছুদিন আগে আপনার তারুণ্যের একটা সমাবেশ ছিল না বিএনপির, সেখানে কত লোক হয়েছে একটু আইডিয়া করুক সবাই। তো অন্য কোনো পার্টি তার অর্ধেক আনুক, তার 3 ভাগের 1 ভাগ আনুক, আমি বুঝবো। যদি তরুণ বলেন, ছাত্র বলেন, সেখানেও বিএনপির সংখ্যা বেশি ছিল। অতএব কেউ যদি একতরফা দাবি করতেই পারে, এগুলি নিয়ে মতানৈক্য করে দেশের আইন শৃঙ্খলা বলেন, শান্তি শৃঙ্খলা বলেন, সামাজিক শৃঙ্খলা বলেন, এগুলি নষ্ট করার কোনো প্রয়োজন বিএনপি মনে করে না। বিএনপি, আপনাদের রাজনীতির প্রতিপক্ষ যারা রয়েছে তারা কিন্তু বলছেন যে বিএনপি তো দীর্ঘ আন্দোলন করেছে কিন্তু সরকার পতন করতে পারেনি, কিন্তু জুলাই যে আন্দোলন হয়েছে, জুলাই যে মুভমেন্ট হয়েছে, সেই আন্দোলনের ফলে সরকারের পতন হয়েছে। আপনারা কি বক্তব্যের সঙ্গে একমত হবে? এখন ভাই শুনেন, ওই একবেলা বড়শি দিয়ে মাছ ধরতেছে, কথা বলতে অনেকক্ষণ থেকে ওই বড়শির আধার বদলায়, ফালায়, কিন্তু মাছ আর ধরে না। তো সে একটু বাথরুমে গেছে, একজনকে বলছে তুই একটু এখানে দাঁড়া।
তো হঠাৎ করে দেখলো যে সুমা কই না আমরা এটা পানির নিচে চলে গেছে, অর্থাৎ মাছ ধরছে, টান দিয়েছে, মাছ উঠে গেছে। এখন যদি বলেন যে ওই পাটা আসাতেই মাছ আসছে, তাহলে মাছের লাগে ওনাদের খাতিল ছিল। তো এগুলি বলে কোনো লাভ নাই। একটা আন্দোলন একদিনে গড়ে ওঠে না। আমার মনে হয় না জনগণ এটা বিশ্বাস করে যে 1 মাস বা 1.5 মাসের আন্দোলনে একটা ওই আওয়ামী লীগের মতো একটা সরকার পতন করছে আর শেখ হাসিনা পালাই গেছে। তো আমি মনে করি না এটা। আমি মনে করি এখানে সবার অবদান আছে। রাজনীতির বাইরে আপনার আরেকটি বড় পরিচয়, আপনি ব্যবসায়ী নেতা। 5 আগস্টের আগে এবং পরে বাংলাদেশের ব্যবসার পরিবেশের মূল্যায়ন জানতে চাই আপনার কাছ থেকে। ব্যবসা বাণিজ্য প্রসার, বিনিয়োগ বৃদ্ধি এবং বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করার একদম ন্যূনতম পূর্বশর্ত সামাজিক শৃঙ্খলা, যেটাকে অর্থনৈতিক পরিভাষায় আপনি বলতে পারেন সামাজিক মূল্য। এখন বাংলাদেশে যদি আপনি এই যে গত কয়েকদিন দেখেন, কয়েকদিন না কয়েক মাস, তাহলে আপনি দেখবেন সামাজিক শৃঙ্খলা বলতে যা বোঝায় সেটা নাই। এই এখনও ওই পুলিশে কাউকে ধরার আগে ওই কি একটা মব সৃষ্টি করে এ মারামারি করে, তারপরে পুলিশে দেয়। বা তো আপনি যেখানে মব সংস্কৃতি তৈরি করতেছে সেখানে তো সামাজিক শৃঙ্খলা আসবে না। অতএব যারা এই এখনও যে সরকার যে অন্যায় বিচার করছে তার বিচার তো আমরা চাই। এখনও যারা অন্যায় করতেছে, আমাদের দল চায় যারা অন্যায় অবিচারে লিপ্ত, এই মব সৃষ্টি করে মারামারিতে লিপ্ত, অন্যের জায়গা জমি দখল করাতে লিপ্ত, তাদের বিচার হইতে হবে। তো এখন ভবিষ্যতে যদি আমরা ভালো চাই, অর্থনৈতিক প্রবৃদ্ধি চাই, তাহলে প্রথম যেটা দরকার এটা হলো সামাজিক শৃঙ্খলা ফেরত আনা। যে সালমান এফ রহমান বাংলাদেশের রাজনীতি কিংবা অর্থনীতিতে একটি আলোচিত এবং সমালোচিত নাম, তার পতন হয়েছে কারণ তার দলের পতন হয়েছে। বিএনপি যদি ক্ষমতায় গঠন করে বা সরকার গঠন করে ক্ষমতায় যায়, আব্দুল আউল মিন্টু ব্যবসায়ী নেতা হিসেবে কিংবা রাজনীতিবিদ হিসেবে সেই জায়গা বা সেই ভূমিকা নেবে কিনা, এটি অনেকের মধ্যে একজন কৌতূহল আছে। তাদের জবাবে কি বলবেন? সালমান সাহেবের যেটুকু অবদান থাকুক সেটা ম্লান করে ফেলছেন, যেটা আপনি বললেন এগুলির জন্য। আমি মনে করি না যে বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপি তো আগেও ক্ষমতায় ছিল, 1991 ছিল, 91 থেকে 96 ছিল, 2001 থেকে 2006 পর্যন্ত ছিল। আপনি দেখেন এরকম কেউ কিছু করছে নাকি? অতএব এখন তো বিএনপি আবার সংস্কার প্রস্তাবও দিছে। তো বিএনপি যদি ক্ষমতায় আসে, জনগণ যদি বিএনপির হাতে ক্ষমতা দেয়, একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন মাধ্যমে যদি বিএনপি ক্ষমতা আসতে পারে, জনগণের দল হিসাবে, উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে আমি শতকরা 100% নিশ্চিত আমাদের বর্তমান যে নেতা অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের তত্ত্বাবধানে আমি ওই ধরনের কোনো সামান্য কিছু আশা করি না, এদেশে আশঙ্কাও করি না, আশাও করি না। কিন্তু সামনে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে আপনার কোনো সম্ভাবনা আছে কিনা? সম্ভাবনা এই মুহূর্তে যদি আমাকে জিজ্ঞাসা করেন, একদম শূন্য। কারণ আমি আগেও নির্বাচন করি নাই, আর এখন বয়সেরও একটা ব্যাপার আছে। এখন আমার ছেলেমেয়েরাও নির্বাচন করে, তো বাবাও নির্বাচন করব, ছেলেও নির্বাচন করব। তো এটা একটা দেখতেও অসুন্দর লাগে আমার মতে। তো এখন ভবিষ্যৎ প্রজন্মের হাতে ছেড়ে দিলাম। আমি যেমনি আছি এমনি খুব ভালো আছি। সবচেয়ে নবীনতম যে রাজনৈতিক দল বাংলাদেশে এনসিপি, তাদের পক্ষ থেকে কয়েকদিন আগে বলা হয়েছিল তারা 300টি আসনে জয়লাভ করবে, এবং আরেকজন নেতা বলেছেন যে ঢাকা শহরের নিয়ন্ত্রণ তারা নেবেন। আপনারা বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দলের নেতা হিসেবে কি বলবেন এই বক্তব্যগুলোকে? শুনেন, এই কথার উত্তরটা আমি সরাসরি দেব না, এই জন্য যে ওনার তো এখনো নিবন্ধন পাচ্ছে কিনা আমি জানি না। আবেদন করেছেন? আবেদন করেছে, তো আবেদন নিবন্ধন না হওয়া পর্যন্ত তো রাজনৈতিক দল বলাও একটু অসুবিধা। আর আমরা তো নিয়ন্ত্রণ নেওয়ার বিরুদ্ধে, আমরা ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পথ হল অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন। সেই নির্বাচনে যে কেউ যদি কাউকে ভোট দিয়া ক্ষমতায় বসায়, আমার কিছু বলার নাই। তো আমি মনে করি বাংলাদেশের লোকজন অতীতের ইতিহাস দেখছি, যেমন ধরেন 1990 সালে 1990 সালে আওয়ামী লীগ একদম সরকার প্রতিষ্ঠা করে ফেলেছে। সবার মুখে মুখে যে আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠা করতেছে, আমরা বসে বসে, আমি নিজেই এটার লেখক, বহুত মন্ত্রীর নাম দেখছি, ইনি এই মন্ত্রী হইবে, ইনি এই মন্ত্রী হইব। যখন রেজাল্ট বাইর হয়েছে দেখা গেলো আরে লোক তো আওয়ামী লীগের
মেজরিটি দেয় নাই। তো বাংলাদেশের লোক আর কিছু হোক না হোক ভাই, রাজনীতির ব্যাপারে খুবই সুচিন্তিত মতামত দেয়। যদি আপনার নির্বাচনটা প্রহসনমূলক না করেন, সেখানে কে নিয়ন্ত্রণ করবে আমার চিন্তা নাই। জনগণ তাকে ক্ষমতা দিবে, তারাই ক্ষমতা বুঝবে। সেখানে বিএনপি যদি নাও আসে, আমি মনে কষ্ট পেতে পারি, কিন্তু এটা নিয়ে আমি চিন্তা করি না, বিকজ জনগণ কখনো ভুল ডিসিশন দেয় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। স্টার নিউজের সাথেই থাকুন।